আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সাভারের একটি বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে কয়েকটি ককটেল ঘটনাস্থলে নিষ্ক্রিয় করে ডিএমপির বোম ডিসপোজাল টিমের সদস্যরা। গত রাত 1:30টার দিকে অভিযান শেষ হয়। এর আগে সন্ধ্যা 6টা থেকে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকার আব্দুল জলিলের মালিকানাধীন একটি 3তলা বাড়ি ঘেরাও করে রাখে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির সদস্যরা। ডিসপোজ করেছে এবং পাবনার আটঘরিয়ার কুমারগাড়ি বাজারে আগুনে পুড়ে গেছে পেট্রোল পাম্প ও 3টি ঔষধের দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুল ভবন। এতে প্রাথমিকভাবে প্রায় 31 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পুলিশ বলছে, গতকাল সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি এলাকায় আগুনের ঘটনা ঘটে। এতে মাতৃছায়া ক্যাডেট স্কুলের 2য় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি মিনি পেট্রোল পাম্প ও একাধিক ওষুধের দোকান পুড়ে যায়। আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দেশে হাম নিয়ে শঙ্কা এখনো কাটেনি। প্রতিদিনই হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হচ্ছে শিশুর। এই অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেয়ার পর শিশুদের শরীরে সুরক্ষামূলক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কিনা তা এখন যাচাই করে দেখা উচিত। যদিও জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানায়, তারা সম্প্রতি এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। হামে আক্রান্ত হয়ে এখনো প্রতিদিন প্রায় শতাধিক শিশু রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে, মৃত্যুও আছে। এরই মধ্যে বিশেষ ক্যাম্পেইন করে দেয়া হয়েছে হামের টিকা। তবুও কেন এত সংক্রমণ? এই টিকা কতটুকুই বা কার্যকর হয়েছে? কতদিন পর্যন্ত চলবে এই অবস্থা? এসব বিষয় নিয়ে নানান প্রশ্ন আছে সাধারণ মানুষের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত হামে 1,36,000-এর বেশি শিশু আক্রান্ত হয়। মারা গেছে প্রায় 750-র বেশি। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হামে আক্রান্তের হার বেশি। আবার রাজধানীর হাসপাতালগুলোতেও বিভিন্ন জেলা থেকে রোগীরা এসে ভর্তি হচ্ছেন। সংক্রমণ কমাতে এপ্রিল মাসে জরুরি টিকার ক্যাম্পেইন করে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এখন সময় এসেছে টিকার কার্যকারিতা জানার। হাম তো এখনও সংক্রমণ হচ্ছে, এখনও মারা যাচ্ছে। মিজেলস যেসব দিলাম, যেসব বাচ্চাদের, তাদের রক্ত নিতে হবে, নিয়ে দেখতে হবে তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা হয়েছে কিনা, এবং হলেও সেটা প্রতিরোধ লেভেলে একটা ইউনিট আছে, 120 ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল মিনিমাম এটা থাকতে হবে। ভ্যাকসিন দেওয়ার পর এই লেভেলটা থাকতে হবে, সেটা আছে কিনা। না থাকলে ভ্যাকসিন দিলেও দেখা যাবে সংক্রমণ হতে থাকে। জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানায়, মার্চ থেকে জুলাই পর্যন্ত 34,000-এর বেশি রক্তের নমুনা পরীক্ষা করে ইনস্টিটিউট। এতে শুধু আক্রান্তের হার নির্ণয় করা হয়, কিন্তু টিকার কার্যকারিতা পরীক্ষা করা হয়নি। এখন আমাদের যেটি দেখার বিষয় যে আমরা যে ভ্যাকসিনগুলো দিয়ে এসেছি, ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু, সে কতটা দিয়েছে, সেই প্রক্রিয়ায় আমরা যাচ্ছি। আমরা অলরেডি প্রজেক্ট পাশের জন্য দিয়ে দিয়েছি। পাশ হওয়ার সাথে সাথে আমাদের সব জনবলও রেডি আছে। আমরা দ্রুতই এটা দেখার জন্য যাব ইনশাআল্লাহ। টিকার কার্যকারিতা জানা গেলে কোথায় ঘাটতি আছে তা জানা যাবে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। কাঁঠালের রাজধানী হিসেবে পরিচিত গাজীপুরের শ্রীপুরে এবার কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট। পাকা কাঁঠালের রস ব্যবহার করে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হচ্ছে এই খাদ্যপণ্য। উদ্যোক্তারা আশা, দেশের বাজারের পাশাপাশি একদিন বিদেশেও রপ্তানি হবে কাঁঠালের এই বিস্কুট। বৈশাখ থেকে ভাদ্র গাজীপুরের শ্রীপুরের বাগানে এ সময় শোভা পায় জাতীয় ফল কাঁঠাল। রসে টসটসে এই ফলের চাহিদা থাকলেও সংরক্ষণ ও বিপণনের সীমাবদ্ধতায় প্রতি বছরই বিপুল পরিমাণ কাঁঠাল নষ্ট হয়। এই অপচয় রোধে ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন শ্রীপুর পৌরসভার বৈরাগীর চালা এলাকার উদ্যোক্তা আব্দুস সাত্তার ভুইয়া। পাকা কাঁঠালের রস থেকে তিনি তৈরি করছেন বিস্কুট। প্রথমে কাঁঠালের কোষ ব্লেন্ড করা হয়, এরপর ঘন রসের সঙ্গে মেশানো হয় ঘি, মাখন, দুধ, ময়দা সহ অন্যান্য উপকরণ। পরে ভালোভাবে মিশিয়ে তৈরি হয় কাঁঠালের বিস্কুট। বাগান থেকে কাঁঠাল আপনার
সংগ্রহ করে নিয়ে আসি আমরা। নিয়ে আসার পরে এই কাঁঠাল আমরা কাটি। কাঁঠালগুলো ব্লেন্ডার করে ময়দা, চিনি, দুধ, বাটার, ঘি একসাথে মিক্স করে আমরা কাঁঠালের বিস্কুটটা তৈরি করি। 40% কাঁঠাল দিয়া বিস্কিট তৈরি করতে আমরা পারি, মেশিনে দিয়া তৈরি করি আর কি। চীন, ভারত, ইন্দোনেশিয়া ও জাপানে কাঁঠাল প্রক্রিয়াজাত করে বিভিন্ন খাদ্যপণ্য তৈরির ধারণা থেকেই কাঁঠালের বিস্কুট তৈরির উদ্যোগ নেন আব্দুস সাত্তার ভূঁইয়া। ভবিষ্যতে কাঁঠালের চিপস সহ আরও খাদ্যপণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে তার। টেস্টিং হিসাবে আমি এটা বাজারজাত করতেছি। এটা অনলাইনের মাধ্যমে বাজারজাত হচ্ছে, আমাদের নিজস্ব শোরুমে হচ্ছে এবং অনেকটা ভালো সাড়া পাচ্ছি। কাঁঠাল থেকে খাদ্যপণ্য তৈরির এই উদ্যোগে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। অন্যান্য উদ্যোক্তা কিভাবে তৈরি করা যায় সে বিষয়ে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং পরিকল্পনা রয়েছে যেন কাঁঠালের বাজার মূল্যটা বৃদ্ধি করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গাজীপুরে প্রতি বছর 2,57,000 টন কাঁঠাল উৎপাদন ও বাজারজাত করা হয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। রাস্তার মোড়ে কেউ ফুল, কেউ বা বেলুন বা খেলনা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন রাজশাহীর অনেক পথশিশু। যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে সময় দরিদ্র বাবা মায়ের সাথে সংসারের খরচ বহনের দায়িত্ব পড়েছে শিশুদের উপর। এসব শিশুদের জন্য দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সহায়তা ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে 10 বছর বয়সী নবীর। রাজশাহী মহানগরীর 14 পায় ঢালান এলাকার বস্তিতে থাকেন তিনি। দেখা যায় তার হাতে খেলনা বা ঘূর্ণির মতো জিনিস নিয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে এবং বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়ান। আমি থাকি গলির ডালানে, তো 300 টাকা বেচেছি। এটা দিয়ে আমার আম্মু বাজার করে আনবে। আমি স্কুলে পড়ি না, তো আমার জন্মদিনের কাট নাই, তাই আমি স্কুলে পড়ি না। শুধু নবী নয়, নবীর মতো প্রতিটি পথশিশুর দিনের সবটুকু সময় কাটে রাস্তায়। লেখাপড়া, খেলাধুলা কিংবা শৈশব সবকিছু ছাপিয়ে তাদের একটাই চিন্তা, আজ কয় টাকা আয় হলো। আমরা দুপুরের পর বাড়াই ব্যবসাতে দেয়া, ব্যবসা করি, ব্যবসা করে রাত 9টা 10:30 পর্যন্ত ব্যবসা করি। দিয়ে আমাদের 350, 400, শুক্রবার আরও ভালো ইনকাম হয়, 500, 600 এই টাকা দেয়া মা বাবার হাতে দিই, দিয়ে ওগুলো দিয়ে আমাদের সংসার চলে, ওগুলো দিয়ে আমাদের পরিবার চলে। দিনে হলো 300, 400 টাকা ইনকাম করে নিয়ে আসে, নেন আমাদের মা বাবার হাতে দিই। পথ শিশু এবং সেই যে শিশু কিশোরদের দিয়ে যে আমরা কাজ করাচ্ছি, এটা একটি অপরাধ এবং তাদের জন্য কোনো রাজনৈতিক দলের কোনো সুচিন্তিত পরিকল্পনা নেই, প্রস্তাবনা নেই, সরকারেরও এ নিয়ে মাথা ব্যথা নেই। এই শিশুরাই হয়ে যায় অপরাধী, তারা হয়ে যায় কিশোর গ্যাং এক সময়। তাদেরকে যারা ব্যবহার করছেন, কেউ অভাবে পড়ে ব্যবহার করছেন এবং কেউ হয়তো স্বভাবে ব্যবহার করছেন। এই জন্য রাষ্ট্রের আসলে নীতি দরকার, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই এই শিশুদের বাঁচাতে হবে। রাজশাহীর প্রতিটি পথশিশুর গল্প হয়তো বা আলাদা, তবে তাদের কষ্টের ভাষা এক। নিরাপদ শৈশব আর শিক্ষার অধিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগী হতে পারে তাদের জীবনের নতুন সূচনা। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে গ্রাহকদের জন্য আয়োজিত 4টি ক্যাম্পেইনের 26 জন বিজয়ীকে পুরস্কৃত করেছে রবি আজিয়াটা পিএলসি। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা এবং হেড অফ মার্কেটিং মোহাম্মদ শওকত কাদের চৌধুরী সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাই রবি অ্যাপ ভিত্তিক 4টি ভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। এর মধ্যে কুইজ মাস্টার ক্যাম্পেইনে 11 জন, স্ন্যাপ উইথ গ্রাফিতি প্রতিযোগিতায় 11 জন এবং কে হবেন ফুটবলের অক্টোপাস চ্যালেঞ্জে 3 জন বিজয়ী হন। এছাড়া মান্থলি প্যাক বিশ্বকাপ ক্যাম্পেইন ও এ চ্যাম্পিয়ন দল স্পেনকে নির্বাচন করে একজন বিজয়ী একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জিতে নেন। বিজয়ীরা পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 224 জনে।
সোমবারের ভূমিকম্পের পর দেশজুড়ে 70টির বেশি পরাঘাত বা আফটার শক রেকর্ড করা হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে কম্পন ও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে অনুভূত সবশেষ কম্পনটির মাত্রা ছিল 3.8। শক্তিশালী ভূমিকম্পের পর হতাহতদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযান চালাতে ক্রেন ও জ্বালানিবাহী ট্রাক ব্যবহার করা হচ্ছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শহরগুলোতে অনেক ভবন ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় পানি ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। আফটার শকের আতঙ্কে এখনও খোলা আকাশের নিচে অবস্থান করছেন স্থানীয়রা। গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কলম্বিয়ায়। ভূমিকম্পের মাত্রা ছিল 7.4। চলতি বছর এমন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ফিলিপিন্স ও ভেনেজুয়েলায়। আতঙ্কিত মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে, তীব্র মাত্রার ভূমিকম্প কেন মারছে? দীপ্ত সংবাদের এক্সপ্লেইনারে চেষ্টা করব সেই উত্তর জানার। গতকাল 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত এনেছে। ভূমিকম্পের আঘাত এতটাই ভয়াবহ যে পার্শ্ববর্তী দেশগুলো কেঁপে উঠেছে। শত শত মানুষ মারা গিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অনেকে। ভূমিকম্পের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। চলতি বছরের 8 মাসের মধ্যেই বেশ বড় ভূমিকম্প এবং এর ভয়াবহতার সাক্ষী হয়েছে বিশ্ববাসী। ফিলিপাইন, ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, জাপান, কলম্বিয়া সবগুলো দেশই কেঁপেছে 7 মাত্রার বেশি ভূমিকম্পে। কিন্তু প্রশ্ন, হঠাৎ করেই কেন ঘন ঘন ভূমিকম্প এবং সবগুলোই শক্তিশালী মাত্রার হচ্ছে কেন? পৃথিবীর ভূগর্ভে সংঘটিত শক্তিশালী প্রাকৃতিক কম্পনই হলো ভূমিকম্প। সাধারণত টেকটনিক প্লেটগুলোর মধ্যে সংঘর্ষ, সঞ্চালন বা সরে যাওয়ার ফলে কম্পনের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে আধুনিক প্রযুক্তির কারণে বেশি বেশি ভূমিকম্প রেকর্ড করা সম্ভব হচ্ছে। আর যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষ দ্রুত ভূমিকম্প সম্পর্কে জানতে পারছে। USGS আরও বলছে, বর্তমানে তারা প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 20,000 ভূমিকম্পের অবস্থান শনাক্ত করে, অর্থাৎ দিনে প্রায় 55টি। এছাড়া দীর্ঘমেয়াদী রেকর্ড অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় 16টি বড় ধরনের অর্থাৎ 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়। কোনো বছরে কম, কোনো বছরে বেশি। তবে গত 40 বছরের মধ্যে 12 বছরই এই সংখ্যা অতিক্রম করে বড় মাত্রার ভূমিকম্প বেশি হয়েছে। এখন মানুষের মনে প্রশ্ন উঠেছে, দিন দিন বড় মাত্রার ভূমিকম্প কেন বাড়ছে? জার্মানির জাতীয় ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান তাপমাত্রা ভূমিকম্পের সংখ্যা এবং তীব্রতা বাড়িয়ে দিতে পারে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ভূত্বকের ওপর অতিরিক্ত চাপের সৃষ্টি হয়। এটি টেকটনিক প্লেট ও সক্রিয় ফল্টগুলোতে অতিরিক্ত চাপ ফেলে ও কিছু অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি ও ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেয়। বিজ্ঞানীরা আরও বলছেন, মাত্র কয়েক ডেসিমিটার সমুদ্র পৃষ্ঠের ওঠানামাই ভূমিকম্প ঘটানোর জন্য যথেষ্ট। অর্থাৎ চাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে। আর এ কারণেই উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন ঘন ভূমিকম্পের ঘটনা ঘটছে। এছাড়া ফ্র্যাকিং পদ্ধতিতে তেল ও গ্যাস উত্তোলনের ফলেও কিছু কিছু অঞ্চলে ভূমিকম্পের সংখ্যা বাড়তে পারে। ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার পূর্বাভাস দেওয়া কঠিন। পৃথিবীর ইতিহাসে এমন কিছু ভূমিকম্প হয়েছে যেগুলোর তীব্র মাত্রা পুরো অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, বদলে দিয়েছিল মানচিত্র। ভূমিকম্পের ঝুঁকি এড়াতে সর্বদা জনসচেতনতা ও নিরাপত্তার দিকে নজর দেওয়া উচিত। এছাড়া ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করা উচিত। ইশরাত সুমা, দীপ্তবার্তা। এবারে খেলার খবর। নতুন করে নিবন্ধন সনদ দেয়া হয়েছে 93টি উশু ক্লাবকে। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে বাংলাদেশ উশু ফেডারেশনের নতুন নিবন্ধিত ক্লাবগুলোর মাঝে সনদপত্র প্রদান করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোহাম্মদ দৌলতুজ্জামান খান। এ সময় ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভুইয়া সহ সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মালয়েশিয়া জুনিয়র টেনিস ট্যুরে নিয়মিত সাফল্য পাচ্ছে বাংলাদেশ। অনূর্ধ্ব 14 দ্বৈত ইভেন্টের পর পুরুষ এককে রানার্স আপ হয়েছেন মোহাম্মদ হায়দার। সেমিফাইনালে শীর্ষ বাছাই ফাহাদকে হারিয়েছে এই খুদে টেনিস তারকা। এর আগে ডাবলসের ফাইনালে স্বাগতিক এলাইজা ও ডেকলানকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন হায়দার ও চিয়া জুটি। তবে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলার ধকল সামলাতে পারেননি হায়দার। বেস্ট অফ 3 সেটের ফাইনালে হেরে যান এই তারকা।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।